তুই আসলেই স্বপ্ন দেখতেছিলি, এবার বাস্তবে বেরিয়ে আয়। মানে বুঝতেছিস না? এই শুয়োরের বাচ্চা, তোর কি বলতেছিস? তুই কি আমার কথা বুঝতেছিস না? তোর যে বলতেছি আমার জুতাটা ক্লিন করতে, এটা কি তোর কথা কানে যায় নাই? তুই কি চোখে দেখিস না? কি করলে এটা? কি করলে? আমার পুরো ড্রেসটা তুই নোংরা করে দিলি। তোকে মাগো, আমি দেখতে পারি নাই, আসলে আমি চোখে কম দেখি তো, এই জন্য। এই ফকিনের বাচ্চা, একদম নাটক করবি না। তুই ইচ্ছা করে আমার গায়ে পানি ফেলাইছিস, আমার মোবাইলটা ভিজাই দিছিস। তোর আমার একটা থাপ্পড় মেরে না পোষাচ্ছে না, শরীর জ্বলতেছে। তোকে আমি কয়টা থাপ্পড় মারি। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার কি আমার হাত ধরছিস কেন? এত বড় সাহস হয় কি করে? আমার হাত ছাড়, ছাড়। তোর এত বড় সাহস যে তুই আমার মার গায়ে হাত দেস? হ্যাঁ, আমার মা শুধু আমাকে ছোটবেলা থেকে শিখাইছে যে নারীদের সম্মান দিতে। যদি না শিখাইতো না, তাহলে তুই যে হাত দিয়ে আমার মায়ের মারছস না, তুই হাতটা ভাঙ্গা তোর পকেটে ঢুকাই দিতাম। এত বড় সাহস তোর, এত বড় কলিজা, তুই আমার হাত ভেঙে দিবি? What the fuck? আমি তোর কলিজা টেনে ছিঁড়ে বের করে দেখবো তোর কলিজা কত বড়। তুই চিনিস আমাকে? আমি হলাম মাহি, মাহি খান, এই শহরের সবচাইতে বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে। আমি যদি একটা কল দেই না, এখানে পুলিশ এসে তোকে আর তোর বুড়ি মাকে না তুলে নিয়ে যাবে, বুঝতে পারছিস? এই আওয়াজ নিচে, আস্তে কথা বল। আর কি বললি? ফোন দিলে আমার মায়ের আমার উঠাই নিয়ে যাবো? ফোন দে, ফোন দে। কারে ফোন দিবি? আশেপাশে ভালো করে দেখ যে গ্রামবাসী কিভাবে তাকায় আছে, আমাদের পুরো ঘটনাটা দেখতেছে। এই গ্রামবাসী হলো আমাদের গ্রামবাসী। যদি একটি ইশারা দেই না, তোরে জাস্ট পিস পিস করে ফেলাইব। তোর দিমাগ কেমনে ভাঙতে হয় এটা আমার ভালো করে জানা আছে। ছোট লোকের বাচ্চা, ওপেন প্লেসে তুই সবার সামনে আমার মুখে চুনকালি মারছিস। আমি তোর জীবনে নরক যন্ত্রণা ধরাই দিব। আমি যদি মহি খান হয়ে থাকি, আর জীবন তুই ভুগবি। এই নরক যন্ত্রণা তোকে শেষ করে দিবে। চল। মা, 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 আপনি আমাকে মাফ করে দেন। আমার ভারী অন্যায় হয়েছে। কালকে আমি আপনার গায়ে থাপ্পড় মেরেছি। আমি সারা রাত ঘুমাতে পারিনি মা। আমি জানি আমি ক্ষমার অযোগ্য অন্যায় করেছি। তারপর আমি আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আরে না না, কি করতেছো তুমি? তুমি এত বড় লোকের মাইয়া, আর আমি গরিব মানুষ, আমার পায়ে ধরতেছো কেন তুমি? এই বড় ঘরে জন্ম নিয়ে তো আমি অমানুষ হয়েছি। আমি একটা অমানুষ, সবার সাথে সবসময় দুর্ব্যবহার করেছি, মানুষকে মানুষই মনে করিনি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন না মা। কে বড় লোকের বেটি? হ্যাঁ, হঠাৎ কইরা এত পরিবর্তন? কে নাটক করতেছেন? আমি আপনার মার কাছে মাপ চাইছি। আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আমার অন্যায় হয়েছে। তোর কে ক্ষমা করবো? তুই যে অপরাধ করছস সেটা ক্ষমার অযোগ্য। এই বেরো, বেরো বাসা থেকে। ফয়েজ, চুপ কর। আরে ও যখন আমাদের কাছে মাপ চাইতেছে, আরে একটা মানুষ যখন আল্লাহর কাছে মাপ চায়, তখন তো আল্লাহও ক্ষমা করে দেয়। আর আমরা তো সাধারণ মানুষ, তুই ওরে মাফ করে দে। যাও মা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। তোমার উপরে আমার কোনো ক্ষোভ নাই। আমি দোয়া করি আল্লাহ যেন তোমারে খুব ভালো একজন জীবন সঙ্গিনী দেয়। আপনি চাইলে আমি সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবো মা। মানে? আমি আপনার ছেলের বউ হতে চাই। আমি জানি আপনার ছেলের মতো এত ভালো জীবন সঙ্গী আমি আর কোথাও পাবো না। আপনি আমাকে আপনার ছেলের বউ করে নেন। আরে মা, এই কি বলে এই মেয়ে? এই আপনার কি মাথা মাথা খারাপ হয়েছে? তার ছিঁড়ে গেছে? মানে কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমার বিয়ে মানে কি বলতেছেন এগুলো আবল তাবল কথা? এই বেরোন, বেরোন বাসা থেকে। মা, মা, আমি আপনার ছেলেকে ছাড়া অন্য কারোর কাছে বিয়ে করব না। কাউকে আমি বিয়ে করতে চাই না, কারো ঘরে বউ হতে চাই না। আমি এতদিন একটা অন্ধকার জগতে ছিলাম। আমি ভালো হতে চাই।
আমার জীবনটা সুন্দর করে সাজাতে চাই মা। আপনি আমাকে সাহায্য করেন, আপনার ছেলের বউ করে নেন, আমি দেখবেন অনেক ভালো বউ হব মা। আপনি একটু দয়া করেন আমাকে, আপনার ছেলেকে একটু বুঝেন না মা। আপনার মতো এত ভালো শাশুড়ি আমি কোথাও পাবো না। আপনাদের সাথে আমি সারা জীবন কাটাতে চাই মা। দাও মা, তুমি এই মেয়েটারে ক্ষমা করে দিছো ঠিক আছে, কিন্তু এই মেয়ের লগে আমার বিয়া, না না মা, এগুলো সম্ভব না। আরে আপনি দাঁড়াচ্ছেন কেন, দাঁড়াচ্ছেন কেন? বেরোন, বেরোন বাসার থেকে। চুপ কর। আরে একটা মেয়ে যখন আমাদের উসিলায় ভালো হতে চাইতেছে তখন আমরা তার সুযোগ দিব না কেন? আমাকে উসিলায় যদি ও ভালো হয় তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামীকালই তবে আমি বিয়া দেব। মা তুমি কি কইতাছো? মানে তুমি যা কইতাছো ভাইবা চিন্তা কইতাছো? হ্যাঁ, আমি ঠিক মতোই চিন্তা ভাবনা করে বলতেছি। আগামীকালই তবে বিয়া। আরে আমি তোর মা, তুই কি আমার কথা শুনবি না? মা, আজকে আমি সবচাইতে বেশি খুশি। এর আগে না আমি এত খুশি হইনি। আপনি দেখবেন আমি দুনিয়ার সবচেয়ে সেরা বউয়ে দেখাবো। আরে মহিলাটা আজকে মরে গেল। গতকাল ছেলের বিয়া দিব দেখা আমারে দাওয়াত দিছিল, আজকে সে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর কি লীলা খেলা, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমাদের বাসার সবাই আসতে যাচ্ছিল, আমি সবাইকে না করেছি। শোনো, তুমি নিজেকে না একা ভেবো না। আমি সব সময় সারা জীবনের জন্য তোমার সাথে আছি। তোমাকে একা ফেলে কোথাও যাব না। মায়ের দোয়া আছে আমাদের উপর। মায়ের লাশ কবর দেওয়া হলে আমরা ঢাকা চলে যাব। তুমি আমার সাথে ঢাকা চলে যাবে, কেমন? আমার বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। ঢাকা গেলে তুমি নতুন একটা পরিবার পাবে। মা, মা, ও মা, ও মা, মা কথা গো মা, 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 ও মা। মম, দেখো আমি সাথে করে কাকে নিয়ে আসছি। আপনি মেবি ফয়েজ ভাইয়া, রাইট? অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে ভাইয়া যান না ভাইয়া, রেডি হয়ে আসেন। রেডি মানে ঠিক বুঝলাম না, রেডি হতে যাব কেন? কিসের জন্য আবার? আপনার বিয়ের জন্য। যান, রেডি হয়ে আসেন। আপু দাঁড়িয়ে আছিস কেন? যা। আচ্ছা ওয়েট, আমি সবার সাথে ফয়েজকে পরিচয় করে দিই আগে। ফয়েজ, ইনি হচ্ছে আমার মম, আর ওকে তো চিনোই, আমার ছোট বোন লিয়া। আর ও হচ্ছে আমার কলিজার টুকরা একমাত্র ছোট ভাই মুন্না। এভাবে পরিচয় করে দিতে হবে না, এটা তো ভাইয়ের নিজেরই ভাষা। সে যেহেতু এখানে আছে, দু একদিন থাকলে তো এমনিতেই চিনে যাবে। এটা কি জোর করে পরিচয় করার কিছু আছে? যা, রেডি হয়ে আয়। ভাইয়া যান না, রেডি হয়ে আসে, দেরি হয়ে যাচ্ছে। আন্টি আসলে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে না করলে কি হয় না? মানে আমার মা আজকেই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফয়েজ ভাইয়া, আপনার মা মারা গেছে গতকাল। এখন বাজে 2টা, মানে পরের দিন হয়ে গেছে। যান, রেডি হয়ে আসেন, কারণ আমরা সবাই আপনার বিয়েতে উল্লাস করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। দাঁড়ায় আছেন কে? যান না, যা আপু, রেডি হয়ে আয়। ওদেরকে মা দেখছো কত খুশি। যাই হোক মা, তাহলে আমি কাজে নিয়ে আসি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পূর্ণ হলো। বাবা, তোমাদের জন্য অনেক দোয়া রইল, আমার অনেক ভালোবাসা। হাতটা দাও, দে মা। আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম। যত দুঃখ কষ্টই হোক না কেন, ওর হাতটা তুমি কোনোদিনও ছেড়ে দিও না। মা, আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি সারা জীবন আপনার মেয়ের পাশে থাকবো, সারা জীবন একসাথে থাকবো। চল মা, আয়।
যে আমার জীবনে এত আনন্দ আসবে। জানো মাহি, মা মরে যাওয়ার পর ভাবছিলাম যে আমি হয়তো একদম এক হয়ে গেছি, এই পৃথিবীতে আমার কেউ নাই, একদম এতিমের মতো। কিন্তু দেখো, তুমি আমার জীবনে এসে আমার জীবনটা একদম পরিবর্তন করে দিলা। তোমার জন্য আমি একটা নতুন পরিবার পেলাম, নতুন একটা মা পেলাম, ছোট একটা ভাই পেলাম, ছোট একটা বোন পেলাম, আর তোমার মতো একটা জীবন সঙ্গী পেলাম। মানে সবকিছু না আমার কাছে স্বপ্নের মতো মনে হইতেছে, যে আমি মনে হয় স্বপ্ন দেখতেছি। তুই আসলেই স্বপ্ন দেখতেছিলি, এবার বাস্তবে বেরিয়ে আয়। মানে বুঝতেছিস না? তুই মানে বুঝতেছিস না? আমার মতো একটা শহুরে স্মার্ট মেয়ে তোর মতো একটা গেও খ্যাতকে বিয়ে করবে নিজের ইচ্ছায়, প্রেম ভালোবাসার কারণে? এই তুই কি বোকা নাকি? তোর মনে পড়ে না তুই আমার সাথে কি করছিলি? তোর মনে পড়ে না গ্রামে কতগুলো লোকের সামনে তুই আমার মুখে চুনকালি দিছিলি? তখনই আমি নিজের কাছে না নিজেকে প্রমিস করছিলাম, তোর এই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। বুঝতে পারছিস? আর প্রতিশোধ নেওয়া এখন থেকে শুরু। আমার বেড থেকে নাম, আমার বেড থেকে নাম, আমার বেড থেকে। এই ছোট লোকের বাচ্চা, আমার বেডে বসার মতো কোনো যোগ্যতা তোর আছে? হ্যাঁ, মনে আছে এলাকার সবার সামনে আমার গায়ে পানি ঢালছিলি, আমার মুখে চুনকালি ঢালছিলি, ইচ্ছা মতো মার ছেলে মিলে আমাকে অপমান করছিলি। আমি না তা ভুলে যাই, তাই আমি প্ল্যানিং করে তোকে বিয়ে করে ঢাকা নিয়ে আসছি, শুধুমাত্র তোকে নরক যন্ত্রণা। বুঝতে পারছিস? তোকে আমি এতটা কষ্ট দিব, এতটা কষ্ট দিব, তিলে তিলে শেষ হয়ে যাবে। তোর শরীরের প্রতিটি জায়গা কেটে আমি লবণ লাগাবো, তারপর আবার চিকিৎসা করব, তারপর সেখানে মরিচ লাগিয়ে তারপর তোকে কষ্ট দিব। মাহি, তুমিও তো আমার মার সাথে বেয়াদবি করছিলা, ওনার গায়ে পানি ঢেলে দিছিলা। আমি সবকিছু ভুলে তো তোমাকে ভালোবেসে বিয়ে করছি। বাহ, তোর আকুতি মিনতি না খুব ভালো লাগতেছে, আমার মনের জ্বালা মিটাচ্ছে। বুঝতে পারছিস? জীবনটা না মেমন করে ভিক্ষা চাচ্ছিস আমার কাছে বাঁচার জন্য। মাহি, আমি তোমার স্বামী। এই কিসের স্বামী রে? কিসের স্বামী? তোকে আমি স্বামী হিসেবে মানি? তোর আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে? কাবিনে কয় লাখ টাকা কাবিন দিছিস জানিস? কয় লাখ টাকা দিছিস? 50 লাখ টাকা, যা জীবনও পরিশোধ করতে পারবি না, আর আমার কাছ থেকে মুক্তিও তোর মিলবে না। সারা জীবনে নরক যন্ত্রণা তোর ভোগ করতে হবে। মাহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কেন ছেড়ে চলে যাব? ভালোবাসা? সারা জীবন মনে হয় বাংলা সিনেমা দেখে বড় হয়েছিস, তাই না? তাই মুখে বাতেলা ফুটতেছে, বাংলা সিনেমার ডায়লগ আসতেছে। এই যে দেখছিস স্টাম, শোন, তুই যদি কোনোভাবে আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে পালাতে চাস না, সাথে সাথে তোর নামে 1 কোটি টাকার মামলা হবে, যে তুই এই বাড়ি ছেড়ে 1 কোটি টাকা নিয়ে পালিয়েছিস। এখন ভেবে দেখ, তুই পালাবি নাকি চুপচাপ এই বাড়িতে থাকবি? আর তাছাড়া এই শহরের ডিআইজি আমার মামার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই যদি পালাস তাহলে ভাব কি অবস্থা হবে। আমার মামা তোকে কুকুর দিয়ে খাওয়াবে, বুঝতে পারছিস? এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি এই বাড়িতে থাকবি? আমার মামা যদি তোকে ধরতে পারে, সারা জীবন জেলে পচে মরবি। এখন তুই ভেবে দেখ, পালাবি নাকি 1 কোটি টাকা জরিমানা দিবি? আমাকে এইভাবে বিপদে ফেলার কোনো মানে আছে? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। এটা তো কিছুই না, আসল খেলা তো আগামীকাল থেকে শুরু। প্রতিশোধ কাকে বলে তুই দেখবি। আমি না আমাকে প্রমিস করেছি, তোকে আমি নরক যন্ত্রণায় পুড়ে মারবো, বুঝতে পারছিস? নাও গেট আউট। এই শোন, তোকে আর একটা খবর দে, তোর মা আছে না, এমনি এমনি মরেনি। তোর মাকে আমি নিজের হাতে গলা টিপে না মেরে ফেলছি। কষ্ট লাগতেছে তাই না? অফ, কিন্তু কি বলতো, তোর তো কিছুই করার নেই। পুলিশের কাছে যাবি, মামলা করবি, লাভ নাই, কারণ তারা তদন্ত করে কোনো কিছু পাবে না। আমি তোর মার লাশ কবর করে বের করে ভ্যানিশ করে দিয়েছি। তাই সুন্দর মতো এই বাড়িতে থাক, আমার কথা মতো চল। যাবে না? যা। মা, আপনি কখন আসলেন? বাবা, সারা রাত এখানে ঘুমিয়েছিলাম? না বাবা, আসলে ওই আমি জানি তোমাকে হাজবেন্ড হিসেবেও মেনে নেয়নি। মা, আপনি বলেন তো, এখানে আমার কি দোষ?
আমি কি করছি, আমি কি ভুল করছি বলেন তো? আমার তো কোনো দোষ নাই। আমি তো মায়ের ভালোই বাসছি, ওর ভালোবাসা বিয়ে করছি, কিন্তু ও এখন আমার সাথে এগুলো শুরু করছে, আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ বাবা, আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার মেয়ে। আমার মেয়েটা একটু জেদি, খুব খারাপ। এই শহরের মানুষদের সাথে চলাফেরা করতে করতে ও এরকম হয়ে গেছে। রাত বিরাত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, আমার কথা শুনে না, যেমনি খুশি এমনি চলে। বাবা, তুমি পারবে আমার মেয়েটাকে ঠিক করতে, তুমি ছাড়া আর কেউ পারবে না ওকে ঠিক করতে। বাবা, যে করেই হোক তুমি আমার মেয়েটাকে ভালো পথে নিয়ে আসো। আমি চাই আমার মেয়েটা সাংসারিক হোক, ভালো কিছু হোক। তুমি আমার সন্তানের মতো, আমি চাই তোমরা দুজনে একসাথে থাকো। আম্মা, আম্মা আপনি কান্না করেন না। আসলে জানেন, আপনার চেহারা দেখলে না আমার মার কথা মনে পড়ে যায়। আপনার দেখতে আমার মার মতোই লাগে। আপনি যদি কষ্ট পান তাহলে আমি অনেক কষ্ট পাই। আপনি কান্না করেন না আম্মা। বাবা, তুমি আমাকে আম্মা বলে ডেকো না, এখন থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে। আমি তোমার মুখে মা ডাক শুনতে চাই। ঠিক আছে, আমি আজকে থেকে তোমার মা বলে ডাক দিব। আমার তো মা নাই, আমার মা তো মরে গেছে গা। মা, তুমি আমার লেগে একটু দোয়া করো। আমার যত কষ্টই হোক, আমি একদিন না একদিন এই মায়ের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। তুমি খেলে আমার লেগে একটু দোয়া করবা। ইনশাল্লাহ, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। ফয়েজ, বসো বাবা, বসো। এই ফকিনীর বাচ্চা যদি আমার পাশে বসে আমি কিন্তু নাস্তা করব না। লিয়া, একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত কটা ফেলে দিব। ফয়েজ তোর বড় বোনের জামাই, তোর দুলাভাই। মম, কি আর বিশ্রী গান আসতেছে? মমর গায়ে একটা বিশ্রী গান আসতেছে, ওরা চাপাও থেকে বিরক্তি লাগতেছে। খাবারের রুচি নষ্ট হয়ে যেতেছে। মম, আমার ছোট ভাই বোনদের কেন কথা শোনাচ্ছ? ওরা খারাপ কি বলেছে? সত্যি তো, ওর শরীর থেকে বাজে একটা গন্ধ আসতেছে। কেন, তুমি কি নাকি তুলা দিচ্ছ? পাচ্ছ না? আর ওর কি বিবেক নেই কাদের সাথে কিভাবে চলাফেরা করতে হয়? ওর কোন যোগ্যতা আছে আমাদের সাথে খেতে বসা? এই, তুই কেন আমাদের সাথে খেতে বসবি? তোর না এই বাড়ির চাকর হবারও যোগ্যতা নাই। শোন, এখন থেকে আমরা যা যা বলবো ঠিক সেটাই শুনবি, আর কখনো ভুলে আমাদের সাথে খেতে বসবি না। এখন যা, খাবার নিয়ে নিচে যা, এখনই খাবার নিয়ে নিচে বসে খাবি, যা। মাহি, তোদের মতো তিনটা অমানুষ সন্তান আমার পেটে কি করে হলো আমি তো ভাবতেই পারছি না। ছি 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 ছি। মম, আসলে না তোমার কথা শুনে না মনটাই ভরে গেছে। আর না গলা দিয়ে মনে হয় খাবার নামবে না। এনিওয়েজ, থাকো, আমি অফিসেই যাই। Hey you, clean my shoes. এই শুয়োরের বাচ্চা, তোর কি বলতেছিস? তুই কি আমার কথা বুঝতেছিস না? তোর যে বলতেছি আমার জুতাটা ক্লিন করতে, এটা কি তোর কথা কানে যায় নাই? তোর বাচ্চা। এই শোন, নেক্সট টাইম যেটা বলবো সেটা ঠিকঠাক মতো করবি। আইদার বেল্ট দিয়ে মেরে একদম পিঠের চামড়া তুলে দিবি। তোমার একটা অমানুষ। ছি। মুন্না যা করছে একদম ঠিক আছে, ও ঠিক কাজটাই করছে। ওর অফিসে লেট হচ্ছে, আর অফিসে না ওর ইম্পর্টেন্ট মিটিং থাকে, কারো মতো তোর বসে বসে খায় না। ও যে কি মিটিং করে আমার সব জানা আছে। আমার কোম্পানিটাকে ও দিনে দিনে ডুবাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন ম্যানেজার সাহেব, কি খবর? ম্যাম, সবকিছু ঠিকঠাক চলতেছে, কিন্তু ম্যাম ব্যাপার কিভাবে বলি, আমাদের খুব লস হয়ে যাচ্ছে। কোনো মিটিংও উনি অ্যাটেন্ড করে না। এছাড়া ওনাদের বন্ধু বান্ধব নিয়ে গান বাজনা করে, আমাদের কোম্পানির এমপ্লয়িরা খুব কষ্টে আছে। আর এছাড়া একটা বিদেশি বায়ার আজকে আসছিল, কিন্তু অফিসের ভিতরে এইসব অবস্থা দেখে ওনারা ওনাদের প্রজেক্টটা বাতিল করে চলে গেছে। কি বলছেন আপনি? এত কিছু হয়ে গেছে আপনি আমাকে জানাননি?
আর মুন্না যে অফিসের মধ্যে এইসব করছে এগুলো জানাননি কেন আমাকে? ঠিক আছে, আমি আসছি। ফয়েজ, ফয়েজ, এদিকে আসো তাড়াতাড়ি। আমার ডেকেছো আমাকে? হ্যাঁ ডেকেছি, তাড়াতাড়ি এক্ষুনি রেডি হয়ে নাও। রেডি হবো মানে কোথায় যাব আমরা? আরে বাবা, সবকিছুকে বলতে হবে নাকি? যা বলেছি তাই করো। জি ঠিক আছে মা, আমি রেডি হয়ে আসতেছি। মুন্না, এসব কি? তুই অফিসের মধ্যে নেশা করছিস? হ্যাঁ, তোকে এই কোম্পানিতে এমডি বানিয়েছি এগুলো করার জন্য, অফিসের মধ্যে নেশাবানি করার জন্য? কেমন মম, এইটা তো জেনারেশন, আর এই জেনারেশন এটা হয়। আমি তো আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে জাস্ট একটু চিলি তো করছি, এখানে অন্য কি পোলা বাড়ি খাই, আমি যে জেনারেশনটা মিলাইছি। ও জেনারেশন পিয়াদব, হ্যাঁ এখন তো অন্যায় করেছিস, তারপর বড় গলায় কথা বলছিস। তুই তো এই কোম্পানির এমডি হওয়ার যোগ্যতাই রাখিস না। তুই এখান থেকে বেরিয়ে যা, বেরো আন থেকে, বেরো বেরো। হ্যাঁ বসো, এখানে বসো। আজ থেকে এই কোম্পানির এমডি তুমি। কি বলছেন? মানে আমি এই কোম্পানির এমডি? আমি কি পারবো? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তুমি অনেস্ট মানুষ, ভালো মানুষ, তোমার দ্বারাই সম্ভব। তুমি পারবে এই কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার দোয়া আছে তোমার সাথে বাবা। অল দ্য বেস্ট। মম, এটা কি শুনলাম? তুমি নাকি মুন্নাকে অফিস থেকে বের করে দিয়ে মিসকিনের বাচ্চাকে এমডি পদ দিয়েছো? মানে আমি কি এটা ভুল শুনছি নাকি? তুমি আমাকে খুলে বলো তো কি শুনলাম? এটা আমি কি শুনলাম? তুই যা শুনেছিস সঠিক কথাই শুনেছিস। তুমি নিজের ছেলেকে এমডির পদ থেকে সরিয়ে একটা মিসকিনকে সেখানে বসাইছো, আবার বলতেছো ঠিক করছো, সঠিক শুনছি? মানে এটা কিভাবে করছো? আমার মাথায় কাজ করতেছে না কোনো। মাহি, কথাবার্তা একটু ঠিক মতো বলিস। ফয়েজ তোর স্বামী, এভাবে কথা বলতে পারিস না তুই। কিসের স্বামী? কিসের স্বামী? যাকে আমি স্বামী হিসেবে মানি না আর কোনোদিন মানবো না, সে আমার স্বামী হয় কিভাবে? আর তাছাড়া ওর কিসের যোগ্যতা? একটা অশিক্ষিত গেও গরিবের আবার যোগ্যতা কিসের? ওদের কি যোগ্যতা আছে জানো? বড়লোকদের কিভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের টাকা মেরে খাবে, বুঝতে পারছো? তো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছো, ব্ল্যাক ম্যাজিক। শোনো মা, একটা কথা বলি, এই সিদ্ধান্ত একদিন তোমাকে খুব পস্তাবে, মাইন্ড ইট। মেয়েটা পাগল হয়ে গেছে, কি করে নি কি বলে ও নিজেও জানে না। মাদার ফকারটার জন্য মম আমাকে অফিস থেকে বের করে দিছে, ওকে কোম্পানির এমডি বানাইছে। রাগে আমার শরীরটা কামড়াইতেছে। শুয়োরের বাচ্চা, খেত কামলা। ও আজকে বাসায় আসতে না আসতেই কত বড় অঘটন ঘটায় দিচ্ছে, চিন্তা করতে পারতেছিস? কালকে তো ওর জন্য বাসাটাই থাকাই দুষ্কর হয়ে যায়। আমার মাথায় না একটা আইডিয়া আছে, আইডিয়াটা শুন। আপু যেহেতু ওরে কষ্ট দিতে চায়, শাস্তি দিতে চায়, আর আমরা কি চাই? ও বাসা থেকে বের হয়ে যায়। দুইটাই কাজ করে দিলে আমরা। কি করলে? শোন, ওরে যদি ধর্ষণের মামলায় ফাঁসায়, ও জেলে যাবে। এদিকে বাড়ি থেকে সরে গেল, তো কোম্পানিটাও তোর নামে চলে গেছে, বুঝোস নাই? এটা কে পসিবল করবে? কে? তুই কি বলতেছিস? করবো আমি, বলতেছি। আমি ওর রুমে যাব, ওড়নাটা ফেলবো, ফেলেই চিৎকার করবো। চিৎকার শোনা মাত্রই তুই আম্মু আর আপুকে নিয়ে আসবি, বুঝছস? তারপর ওর মারধর করবি, গালিগালাজ করবি। আমি জানি আমি আম্মুর মেয়ে, আমার এই অবস্থা দেখে আম্মু নিশ্চিত পুলিশে ধরাই দিবে। বাস, আপদ বিদায় হয়ে যাবে, উটকো জামালা আমাদের চলিয়া যাবে। সাবাস, গ্রেট আইডিয়া। মাদার ফাকার, এইবার বুঝবি আমরা কি জিনিস। আপিলাই কিলিয়া, কিছু বলবা?
পরিবর্তন অনেক গেছে। আম্মু, আপু, তাড়াতাড়ি আসো। আমাকে আমার সাথে কি করতেছেন? আরে কি আরে আমি আপনার ছোট বোনের মতো না, আমি এগুলো করেন না। না। কি হইছে? কি হইছে? আরে মা, কি রে কি হয়েছে হ্যাঁ কি তোর কি রে বল না। আমি একটা অঙ্ক বোঝার জন্য দুলাভাইয়ের কাছে আসছিলাম। হ্যাঁ আপু রুমে ছিল না, সে এই সুযোগে আমার সাথে বিশেষ করে ভাই আমি লিয়ারে কিচ্ছু করি নাই, ও তো এখানে এসে দাঁড়ায় ছিল, তারপরে যে উন্নাস করে ডাকাটাকি শুরু করছে। আমার বিশেষ করে আমি কিচ্ছু করি নাই। দেখছো মামা, ছোট লোকের বাচ্চাটা এমনি আমার বোনের সাথে অসভ্যতামি করেছে, আবার বড় গলায় কথা বলতেছে। তুমি পুলিশে কল দাও, ওর একটা শাস্তির ব্যবস্থা করো। বিশ্বাস করো মাহি, আমি কিচ্ছু করি নাই। আমি কসম খাই বলতেছি আমি কিচ্ছু করি নাই। আমি তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়া ছিলাম, ও তো শুধু শুধু সেই যে ওড়না খুলে এই নাটক করতেছে। বিশেষ করো আমাকে বিশেষ করে কিছু করি নাই। কত বড় একটা অমানুষ! তুই শেষমেশ তোর ছোট বোনের মতো একটা শালি, তার সাথে তুই এমন করতে দ্বিধাবোধ করলি না? তুই কি একটু লজ্জাও করলো না? মম মম তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এক্ষুনি পুলিশকে ডাকো, ওর ধর্ষণ মামলা এক্ষুনি জেলের ভিতরে পাঠায় দিই। 14 শিখের ভাত খেলেও বুঝবে। না 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 পুলিশে ডাক দিতে হবে না। দেখ আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, পুলিশ ডাক দিলে মানুষ দেখবে, লজ্জায় আমাদের মুখ থাকবে না কিছু। এক কাজ করি, তার চাইতে লিয়ার সাথে ফয়েজের বিয়ে দিয়ে দিই। বিয়ে মানে? আম্মু এখানে বিয়ে কোত্থেকে আসলো? আমি এর বিয়ে করব না। তোমরা একে শাস্তি দেবা না তুমি আমার সাথে এর বিয়ে ভাবতেছো? না মা, কখনো না। ঠিকই তো মম, মানে এখানে বিয়েটির কথা আসতেছে কোত্থেকে? ওই রং করছে, তুমি থানায় দিবা, তুমি বিয়ের কথা আসতেছো কে? আসলে মামা, তুমি শুরু করছো কি? তুমি ওকে শাস্তি দেবে, পুলিশ ডেকে ধরাই দিবে, তা না করে তুমি বিয়ের কথা কেন বলতেছো? ফয়েজ যেহেতু লিয়ার সাথে একটা অন্যায় করেই ফেলেছে, তাহলে এক কাজ করি, পুলিশ ডেকে পুলিশের সামনে বিয়েটা দিয়ে দিই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আম্মু, পুলিশ ডাকার কি দরকার আছে? পুলিশ ডাকার কোনো দরকার আছে? আর তাছাড়া ফয়েজ ভাই কিছু করে না, আমি কেন? এই লিয়া শোন, মম তুমি কিন্তু তোমার মেয়েরও সাপোর্টটা দিতে পারতা, শুধু শুধু এই রাস্তা ছেড়ে সাপোর্টটা না দিই। কি বলছিস তুই? হ্যাঁ ঠিক। বাবা ফয়েজ, আমি সব বুঝতে পেরেছিলাম, তাই তো বিয়ে শাদীর কথা বলেছি, পুলিশের কথা বলেছি। দেখলি না কিভাবে সুরসুর করে মুখ দিয়ে বের হয়ে গেল আসল কথাটা। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর সাথে আছি, আল্লাহ তোর সাথে আছে, তোর কিচ্ছু হবে না। মা, তোমার এই হাতটা যতদিন আমার মাথার উপর আছে আমার কিচ্ছু হবে না, জানি। আমাদের দোয়া করো। ঠিক আছে বাবা, তুই কোনো টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ। ভাই, তুমি এখানে কি করতেছো? আরে ছেলেটাকে? ঠিক আছে, বাসা চলো। এই হ্যালো মিস্টার ওয়েট। মাহি, এটা সেই ফকিন্নির বাচ্চাটা না, যেটা গ্রাম থেকে আসছে? ও মা, এটা চিনে যাচ্ছে না, কোটটাই পরে একদম সাহেব হয়ে গেছে। এই স্টুপিড, আমি মাহির হাজবেন্ড। তুই কে? এই কিসের হাজবেন্ড? এই তোকে কখনো আমি হাজবেন্ড হিসেবে মানছি? কখনো মানিনি আর কখনো মানবো না। শোন, সূর্য হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমার ফিউচার হাজবেন্ড, বুঝতে পারছিস? মাহি, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার ঘরের বউ, আর তুমি আমার ঘরের বউ হইয়া বাইরে একটা পয় পুরুষের সাথে মিলামেশা করতেছো। দেখো, এগুলো কিন্তু আল্লাহ কখনো সহ্য করবো না। কিসের পরপুরুষ? কাকে তুই পরপুরুষ বলতেছিস? তোর সাথে পরিচয় হওয়ার আগে থেকে ও আমার জীবনে আছে, বুঝতে পারছিস? আমার বয়ফ্রেন্ড। সে কি একটা কুলক্ষণ, আমি গ্রামে ঘুরতে গেলাম আর অমনি তুই আমার গলায় ফেসে গেলি, তখন থেকে পিছনে ছাড়ছিস না। শোন, তোর সাথে না আমার কোনো সম্পর্ক কখনো থাকবেই না। মাহি, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। দেখো, মাথা ঠান্ডা করো, চলো বাসা চলো, আসো। ভালোবাসা মাইফু, আমি তোকে কখনো ভালোবাসিনি, কখনো ভালোবাসবো না। সূর্য চলো।
কি হয়েছে? তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি খুবই টেনশনে আছি। মাহি এখনো বাসায় ফিরেনি, ফোনও ধরতেছে না, ফোন বন্ধ পাচ্ছি। কি বলছো? রাতের প্রায় 12টা বাজে, এখনো মাই বাসা আসে নাই? হ্যাঁ বাবা, ওর বন্ধু বান্ধবের এখানে খবর নিয়েছি, মুন্না গিয়েছে, মুন্না খুঁজছে কিন্তু ওকে পাচ্ছে না কোথাও। আমার মাই কোথায় গেল? আচ্ছা মা প্লিজ তুমি কান্না করো না, তুমি একটু শান্ত হও। আমি দেখছি যে মাই কোথায় গেছে। আমি যেখান থেকে পারি, যেইভাবে পারি আমি মাইকে খুঁজে বের করবো। ঠিক আছে বাবা, তুই যেখান থেকে আমার মেয়েটাকে খুঁজে বের করে নিয়ে আয়। ঠিক আছে। এই বেরো, এক্ষুনি বের হয়ে যা, বেরো বেরো। তোরে যেন আমার বাড়ির সীমানা না দেখি, বাগান থেকে। সূর্য, তুমি আমার সাথে এমন কেন করতেছো? তা আমি তোমাকে ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসতে সূর্য। ভালোবাসতাম, এখন ভালোবাসি না। তোর মতো একটা বিয়ে মাল রে আমি ভালোবাসুম, জান থেকে। সূর্য, তুমি এগুলো কি বলতেছো? তোমার সাথে আমার সম্পর্ক এতটাই গভীর যে আমাদের ফিজিক্যাল রিলেশন অবধি হয়েছে। আর যে বিবাহিত লাইফের কথা বলতেছো, ওই ছেলেটার কথা বলতেছো, ওই ছেলেটা আমাকে কোনো টাচ করে অবধি দেখে নাই। বিয়ে করছস, বাসুর করছস, এক লগে থাকছস, তোরে ছুঁয়া দেখে নাই, এটা আমার বিশ্বাস করতে হইব? আমার কি বোকা মনে হয় তোর? তোরে যেন আমার দুই চোখের সামনে না দেখি। কোনদিন যদি আমার দুই চোখের সামনে পড়ছস, তোরে গলা চিপা মাইরা ফালামু। কথাটা কান দিয়ে শুনে রাখ, বাগান থেকে। আমি যদি তোমার জীবনে নাও আসতাম, তারপরেও এই ছেলেটা তোমাকে ছুঁড়ে ফেলে দিত। মাহি, আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি। তুমি যদি এরকম হাজারটা ছেলের কাছেও যাও, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, সারা জীবন আগলে ধরে রাখবো। আমি ভুল করে ফেলছি, অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। বিশেষ করো, আমি যা করছি সব ভুল, সবটাই ভুল ছিল। আমি কখনো বুঝতে চেষ্টা করিনি তুমি আমাকে কতটা ভালোবাসো। আরে কি করতেছো? এখন তো বুঝতে পারছো। চলো আমরা নতুন করে শুরু করি। মা জানো, ওই বাজে ছেলেটা আমাকে নিয়ে রুমে যায়, খারাপ কিছু করতে চাইছে। বলিস? আমার সাথে অনেক জোরাজুরি করছে, আমাকে নিয়ে রুমে গেছিল, বাজে কাজ করার চেষ্টা করছে। কিন্তু ফয়েজ আমাকে এত কিছুর পরও বাঁচিয়ে নিয়ে এসছে। আমাকে না ফয়েজ মাফ করে দিয়েছে জানো। দেখেছিস, যে ছেলেটাকে তুই খারাপ মনে করেছিলি, যাকে এত অপমান এত কিছু করেছিস, তারপরেও তোকে এত বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। মুন্না, দেখেছিস, তুই ভাতের প্লেট লাথি দিয়ে ফেলে দিয়েছিলি, কিচ্ছু মনে করেনি। লিয়া, তুই এত বড় অপমান দিয়েছিস, তারপরে সে তোকে মাফ করে দিয়েছে। কত বড় একটা ভালো ছেলে, এরকম ছেলে আর পাবি না তোরা। তারপরে তোদেরকে কত ভালোবাসে, আমার মেয়েকে এত বড় বিপদ থেকে বাঁচিয়ে এনেছে। আমি আপনার সাথে অনেক ভুল করছি, টাকার লোভে আমি অনেক বড় অমানুষ হয়ে গেছি। কিন্তু আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বোনের এরকম খারাপ অবস্থায় যে আপনি পাশে থাকবেন আমি তো আশাই করি নাই। সত্যি ভাই, আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক কষ্ট দিচ্ছি আপনারে। প্লিজ মাফ করে দাও, চলে যাবে, আপনি মিলেমিশে থাকি। ভাইয়া, আমাকেও মাফ করে দেন, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে। ওই দিন আসলে আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, তাই এত বড় ধরনের অন্যায় করে ফেলছি। আমি অনেক লজ্জিত ভাইয়া, প্লিজ আমারে মাফ করে দেন। আরে কি শুরু করলা তোমরা? আমরা একটা পরিবার, তাই না? একই পরিবারে একসাথে থাকি, আমাদের মধ্যে কিসের মাপ, কিসের ক্ষমা, কিসের লজ্জা? শোনো,
একটা পরিবারের মধ্যে থাকতে গেলে টুকটাক ঝগড়াঝাটি হয়, এই সবকিছু ভুলে গিয়ে আমাদের আগে বাড়তে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। আর হ্যাঁ, একটা কথা, আমি কারো উপরে কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। দেখেছিস মা, এমন একটা সোনার টুকরো স্বামী পেয়েছিস তুই। এই ছেলেটাকে তুই দুঃখ কষ্ট দিস না মা, সারা জীবন তোর আগলে রাখিস, ও তোকে সুখেই রাখবে। মা, সবার উদ্দেশ্যে আমার একটা কথা আছে। কি কথা বাবা? আসলে মা, আমি চাচ্ছিলাম যে মাইকে নিয়ে গ্রামে চলে যেতে। আসলে শহরের চাকচিক্য জীবন আমার একদম ভালো লাগে না। আমি চাই গ্রামে গিয়ে ছোট্ট একটা বিজনেস করে মাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে। আর ঢাকার যে ব্যবসা আছে সেটা তো মুন্নাই দেখতে পারবে, সেটা ওই দেখুক। আমি বরং গ্রামে চলে যাই। আসলে গ্রামের মানুষ তো, গ্রামে ভালো থাকতে পারবো। ভাইয়া কি দরকার, আমাদের তো এত সুন্দর এত বড় একটা বাড়ি আছে, তো এত সুন্দর বাড়িটা থাকতে আপনি গ্রামে গিয়ে থাকবেন কেন? মুন্না, তুই চুপ কর তো। ওদের যেখানে ভালো লাগবে ওরা এখানেই যাবে, আর মাঝে মধ্যে আমরা তো যাবো, আমরা বেড়াবো, ঘুরে আসবো। কি বলিস মাহি? খুবই মজা হবে। এই যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রেখো, এভাবে ভালোবাসবে তুমি। ঠিক আছে, দোয়া করবেন। মাই, আবার না মানে ওই যে টাঙ্কি খালি করতে হবে। হ্যাঁ, ধরো ব্যাগ থেকে থাকলো, যাই খালি করে আসি। তাড়াতাড়ি আসবেন, নাহলে বাস মিস করবো। अरे मैं योग है रियो आया। আমার কি বোকাচোদা মনে হয়? হ্যাঁ, কি মনে করছিস যে আমি তোর এলার সংসার করবো? তুই যে পানিটা খাইছিস না, এই পানির মধ্যে আমি ইচ্ছা কইরা মেডিসিন মিশে গেছিলাম। তুই সব কিন্তু হাত পা লড়াইতে পারবি না। সবকিছু প্ল্যান আছিল আমার, প্ল্যান। মনে করছিস সবকিছু ভুলে গেছি? তুই আমার মায়েরে মারছস, আর তুই তো শহরে না আমার অপমান করছস। আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই আমি। তুই আর পুরার লগে বিস্তার গরম করে আইসা কেমনে মনে করছস যে আমি তোর মতো মায়ের এলে সংসার করবো? জীবন আমার বোকাচোদা মনে হয় না, আমার বোকাচোদা মনে হয়। তুই আমার আমার মা আসলে আমার কলিজার টুকরা, এই মায়ের তুই মেরে খাইছিস। আমি খালি এই দিনটার অপেক্ষা ছিলাম যে কবে তোরে আমি নিজে আনতে পারবো, আর তোরে আমি নিজের হাতে মারতে পারবো। তোরে কোন কইরা নদীতে ভাসায় দিমু, আমারে কেউ খুঁজে পাইব না, কেউ না। এই এই